জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে জুনে। একই মাসে শেষ হবে আসন বিন্যাস ও চূড়ান্ত ভোটার তালিকা। দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফেরার তাড়া, বাস ট্রেনে কর্মজীবী মানুষের ভিড়, যাত্রাপথে ভোগান্তি না থাকায় স্বস্তি। রাজধানী বাজারে এখনও ঈদের আমেজ, সরবরাহ থাকলেও ক্রেতার অভাবে দোকানিরা, সংরক্ষণের অভাবে ক্ষতির মুখে আলু ব্যবসায়ীরা। এবং পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা, মার্কিন পুঁজিবাজারে ব্যাপক ধস, অর্থনৈতিক মন্দার আলামত দেখছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি তাবিশির আলিজা। এবার বিস্তারিত। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করতে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোর মুখ দেখবে আগামী জুনে। এ সময়ের 4 লাখের বেশি এনআইডি আবেদনও নিষ্পত্তি করতে চায় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, একই মাসে শেষ হবে আসন বিন্যাস এবং চূড়ান্ত ভোটার তালিকার কাজ। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। দায়িত্ব গ্রহণের পর বর্তমান কমিশনের জন্য সবচেয়ে কর্মব্যস্ত মাস ছিল মার্চ। মাসটির একেবারে শেষ দিকে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের নাম পরিবর্তনের আবেদন যেমন এসেছে, তেমনি জমা পড়েছে আওয়ামী লীগ নামে নিবন্ধন চেয়ে আবেদন। একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিদ্যমান যে আইন আছে এবং বিধি আছে, সেই বিধির আলোকে সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করি, আর যদি সেই ক্রাইটেরিয়া যদি গ্রহণ না করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করতে পারবো না। তবে সবচেয়ে আলোচনায় ইসিকে দেয়া মন্ত্রী পরিষদ বিভাগের চিঠি, যেটিতে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ সহ 9টি বিষয়ে ইসির সুপারিশ চাওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদকরণ, অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ, এই 9টা বিষয়ের উপরে আমাদেরকে মতামত বা আমাদের আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে। এদিকে জুন মাসের মধ্যে 4 লাখের বেশি এনআইডি আবেদন নিষ্পত্তির কথা জানিয়েছেন ডিজি এনআইডি। ক্রাশ প্রোগ্রামে আমরা যেটা বলেছিলাম যে 3,78,000, তার মধ্যে তো আমরা 2,78,000 করেছি, আর 1 লক্ষ রয়েছে। আমরা অনুমান করছি যে হয়তো এই সময়ের মধ্যে আমরা প্রায় কাছাকাছি চলে যাব। ডিসেম্বরে নির্বাচনের তারিখ ধরে অক্টোবরে তফসিল ঘোষণা করতে জুলাই আগস্টের মধ্যেই মূল প্রস্তুতি শেষ করতে চায় ইলেকশন কমিশন। ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে আমাদের যে টার্গেট ছিল, আমরা মনে করছি যে আমাদের টার্গেট প্রায় ফুলফিল হয়ে গেছে এবং এটা 22 জুন আমরা ফাইনাল করব। পাশাপাশি আমাদের যে জিনিসটা ছিল ভোটার তালিকার পরে যেখানে ইলেকশনটা হবে, আসন বিন্যাসের বিষয়টাও আমাদের ধারণা ছিল যে আমরা জুনের ভিতরে ইনশাআল্লাহ শেষ করতে পারবো। অক্টোবরে যদি আমরা শিডিউল ডিক্লেয়ার করার চিন্তা করি তাহলে আমাদের জুলাই আগস্টের ভিতরে সমস্ত প্রস্তুতিগুলো আমাদের নিয়ে রাখতে হবে। আচরণ বিধিমালায় বেশ কিছু পরিবর্তন এলেও তা কমিশনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আজ ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রতিনিধি দল। ঋণ কর্মসূচির আওতায় 470 কোটি মার্কিন ডলার অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করবেন তারা। সফরের দ্বিতীয় দিন আগামীকাল সকালে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি। এই সফরে IMF-এর দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, NBR, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। ঈদে টানা 9 দিন ছুটি শেষ, রোববার প্রথম কর্মদিবস, তাই ঢাকায় আসা মানুষের সংখ্যাও বেড়েছে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল ঈদ ফেরত মানুষের ভিড়, কিন্তু শৃঙ্খলা থাকায় এবার টার্মিনালের জট ছিল না বললেই চলে। পথেও কোনো ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা। মনিরুল ইসলামের প্রতিবেদন।
স্বাভাবিকভাবেই যে সময় লাগে তার থেকেও 1 ঘন্টা কম সময়ে বাড়ি থেকে ফিরছেন যাত্রীরা। একই কথা বললেন চালকরাও। এ যেন রূপকথার গল্পকেও হার মানায়। অন্যবারের থেকে এবারকার ঈদ যাত্রা খুব সুন্দর, রাস্তা ফাঁকা। সিরাজগঞ্জ 4 ঘন্টা টাইম লাগে, সেখানে আইসা বললাম 2.5 ঘন্টায়। 3.5 ঘন্টা। অন্য সময় কত লাগে? অন্য সময় তো যদি জ্যাম না থাকে তাইলে 4 ঘন্টা দিনের বেলা আর কি। মহাখালী বাস টার্মিনালের ভোরের চিত্র এটি। কে বলবে ঈদের 5 দিন পরের ঢাকার কোন টার্মিনালের দৃশ্য এটি? কল্পনা হলেও এটি এখন বাস্তবতা। দূরপাল্লার বাসগুলো একে একে এসে থামছে, যাত্রী নামছে ক্লান্ত চোখে, ব্যস্ত পায়ে। সময় যত গড়াচ্ছে বাড়ছে যাত্রী সংখ্যা। তবে এবারের ঈদ যাত্রা ছিল মসৃণ। দীর্ঘদিন পর মানুষ স্বস্তিতে ফিরেছে কর্মস্থলে। ভোগান্তির ছায়া ছুঁতে পারেনি অনেককেই। এইবারের যে ঈদ উৎসবটা, আনন্দটা, যাতায়াত, পরিবহন সব মিলে সবচেয়ে সুন্দর হয়েছে আমি মনে করি। আশা করি এই ধারাবাহিকতা যেন চলতে থাকে, জনগণ যেন এটা আশা করে। অনেক জ্যাম ছিল আসার সময়, আর অনেক যাত্রী, প্রচুর যাত্রী ছিল। হ্যাঁ, আগের সাথে একটু ভালোই ছিল, খারাপ না। একটু ভোগান্তি তো থাকবেই। তবে সবই যে স্বস্তির গল্প তা কিন্তু নয়। পিকআপ পয়েন্টে ভোগান্তির কথা বললেন কেউ কেউ। অনেকে আবার টিকিটের বাড়তি দাম নিয়েও তুললেন প্রশ্ন। ফার্স্ট টাইম এরকম বাজে এক্সপেরিয়েন্স হলো সবচেয়ে আর কি। আমি তো ঢাকা যাওয়া আসা করি 2 বছর থেকে। জ্যাম ছিল অনেক, ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক। চালকরাও জানালেন তাদের স্বস্তির কথা। এবছরের যাতায়াত খুব ভালো ছিল, কোনো যানজট নাই। পুরা উত্তরবঙ্গে চকচকা ছিল। সরকার রাস্তাঘাট ভালো করে দিছে, যানজট নাই, শ্রমিকদের সুবিধা হয়েছে। আর টার্মিনাল এলাকা যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ পুলিশরাও। তাদের তৎপরতায় এবার টার্মিনাল এলাকাও ছিল যানজট মুক্ত। ঈদের সময় অনেক ভিড় থাকে, জ্যামজট থাকে। এই জ্যামজট যেন না থাকে, সুশৃঙ্খলভাবে আমরা সবসময় দায়িত্ব পালন করি এবং জনগণ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে বা তাদের চলাচল দিতে কোনো অসুবিধা না হয়। আরও কয়েকদিন ফিরতি মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ফিরতি মানুষের খবর জানাচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, ঢাকায় ফিরতি মানুষের ভিড় কেমন দেখছেন? পথে দুর্ভোগ কিংবা দুর্ঘটনার কোনো খবর আছে আপনার কাছে? যেমনটি বলছিলাম লিজা, নারীর টানে কিন্তু ঈদে কিন্তু বাড়ি ফিরেছিলেন শরণার্থীরা এবং এই জীবিকার তাগিদে কিন্তু আবারও ফিরে আসছেন এই রাজধানীতে। অর্থাৎ গতকাল থেকে কিন্তু আসলে তারা তাদের যেই ঘরমুখী থেকে কিন্তু তারা রাজধানীমুখী হয়েছেন এবং যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে যেই কর্মজীবী মানুষেরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তাদের নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং যদি আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু হয়তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাস স্ট্যান্ডেই কিন্তু এখন উপচে পড়া মানুষের ভিড় রয়েছে এবং তারা কিন্তু গ্রাম থেকে কেউ বা তার স্বজনের কাছ থেকে ফিরে আসছেন এই কর্মস্থলে এবং কর্মস্থলে ফিরে কিন্তু আসলে তারা তাদের যে কর্ম সেই কর্মগুলো করবেন বলেও বলেছেন। এবং বেশ কিছু যারা কর্মজীবী মানুষ রয়েছেন তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছিলাম এবং তারা কিন্তু জানিয়েছেন যে আসলে ঈদের ছুটিকে কেন্দ্র করে কিন্তু আসলে তারা বাড়ি গিয়েছিলেন এবং বাড়ি থেকে যখন ফিরছেন কিছুটা মন ভেঙেই আসলে বাড়ি থেকে ফিরছেন। হয়তো বা আরও কিছুদিন থাকতে পারতেন, কিন্তু কর্মজীবী মানুষ যেহেতু সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আসলে ফিরে আসতেই হবে এই কর্মস্থলে। তো এরকম অভিযোগও কিন্তু করেছেন। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে কোনো ধরনের দুর্ঘটনা কোনো খবর আছে কিনা, সর্বশেষ খবরাখবর পাওয়া পর্যন্ত আমাদের কাছে এই পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনার কোনো খবর আমাদের কানে আসেনি। এবং সময় বাড়ার সাথে সাথে কিন্তু আসলে যেই কর্মজীবী মানুষ তারা কিন্তু আসছেন এবং তারা তাদের জায়গা থেকে বলছেন এবং 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 যদি আরেকটু আপনাদেরকে বলার চেষ্টা করি তাহলে কিন্তু যেই সময় সেই সময় অনুযায়ী কিন্তু আসলে তারা অনেক যাত্রীরাই চলে এসেছেন এবং কিছুটা বিলম্ব তো হতে হয়েছে বিভিন্ন জায়গায় জ্যামের কারণে। তো লিজা, এই ছিল আমার কাছে সর্বশেষ গাবতলী থেকে। জি মুনতাসির, আপনাকে ধন্যবাদ। ঈদের পর রাজধানীর বাজার প্রায় ক্রেতা শূন্য, শাকসবজির দামও কম। বাজারে ক্রেতা না থাকায় কাঁচামাল পচে যাওয়ার শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। বিশেষ করে আলু গুদামজাত করা এবং ঈদ পরবর্তী বাজারে বিক্রি না হওয়া এবং পচে যাওয়ায় অসহায়ত্বের কথা জানালেন তারা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ঈদের ছুটিতে নারীর টানে ঘরে গেছেন লাখো মানুষ, যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। নেই হাঁকডাক, ক্রেতা বিক্রেতার দরদাম করা চিরচেনা সেই দৃশ্য।
রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচা বাজার প্রায় ক্রেতা শূন্য, বেশিরভাগ দোকান বন্ধ। দু একজন ক্রেতা এসে পণ্য দরদাম করছেন, কিন্তু সবজির দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রিজনেবলই আর কি, অত বেশি হাই মনে হচ্ছে না। ঈদের পরে যেভাবে দাম একটু কম থাকার কথা সে অনুযায়ী কিন্তু এখন দামটা নাই। ঈদের টাইম টাকা পয়সা কম, লোকজন নাই সব দেশে, সেজন্য যেটা আছে আর একটু কমলে আসলেও সেটা আর একটু ভালো হতো, মানে সবার জন্যই। বাজারে পণ্য সরবরাহ কম, শাকসবজির দাম কমেছে, তবে লেবু ও শসা আগের দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। টমেটো ৫০ টাকা কেজি, শসা ৭০ টাকা কেজি, উস্তা ৮০ টাকা কেজি, তারপরে পটল ৭০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, ৫০ টাকা। লেবু কম, মানে যেটা একটু ভালো লেবু এটার দাম বেশি, ছোট আবার এটার দামও কম। বেচা কিনি কম, মালের দামও কম, গাহে কাইলে সে বেচন যায়। এখন তো ঈদের সময় মানুষ নাই, এই জন্য সবজির দাম একটু কম। তবে আলু গুদামজাত করা ও ঈদ পরবর্তী বাজারে বিক্রি না হয় অসহায়ত্বের কথা জানান ব্যবসায়ীরা। বেচতে না বলে তো আমাদের পাঠিয়ে মাল দিচ্ছে না, আর পাঠিয়ে মাল দিলে তারও লাভ হইতেছে না, মাল পৌঁছা দিতেছে, আমরা যে কমিশনে বেশি কমিশন পাইতেছি না। আমাদের যত কম হইব অতই ভালো, আমরা আরতদারি পাই, আমরা কমিশনের ব্যবসা বাণিজ্য করি। নিত্যপণ্যের দাম এভাবেই সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে ব্রহ্মপুত্র নদীর তীরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী পুণ্যস্নান। আনন্দমুখর পরিবেশে পুণ্য স্নানে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে লাঙ্গলবন্দে এসেছেন পুণ্যার্থীরা। শুক্রবার রাত 2টা থেকে শুরু হয়ে 5 এপ্রিল রাত 12:45 পর্যন্ত 2 দিন ব্যাপী এই উৎসব চলবে। এবার ভারতের সাথে সম্পর্কের কথা মাথায় রেখে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে নারায়ণগঞ্জ প্রশাসন। প্রথমবারের মতোই এবারের স্নান উৎসবে ড্রোন রাখা হয়েছে, মোতায়েন রাখা হয়েছে সেনাবাহিনী। দুপুরে নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটাই আমরা বিশ্বাস করি। সকল মানুষের, সকল তীর্থগামী যারা আছেন এবং যারা সারা বিশ্বে যারা আছেন সকলের মঙ্গল কামনা করি। আপনারা সবাই এই পুণ্য স্নানটা করে নেবেন, সবাই ধৈর্য ধরে করবেন এবং আমাদের সব ব্যবস্থা আছে এখানে, কোস্টগার্ড, তারপরে পুলিশের যে নৌ পুলিশ, সেনাবাহিনী, আমার অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু এখানে আছে। আপনাদের সবাই কিন্তু আসছে আপনাদের সেবা দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আজমির ইসলাম। সরাসরি জানবো সেখানকার পরিস্থিতি। আজমির, উৎসবকে ঘিরে পুণ্যার্থীদের ঢল কেমন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন? কিন্তু লাঙ্গলবন্দে পুণ্যার্থীরা দেশ এবং বিদেশ থেকে কয়েক লাখ পুণ্যার্থী এই লাঙ্গলবন্দ স্থানে তারা উৎসবে এসেছেন এবং তারা কিন্তু তাদের যে পুণ্যর জন্য কিন্তু এইদিকে স্নান করছেন। হিন্দু শাস্ত্রের মতে আছে যে পরশুরাম পিতৃ আদেশে মাতৃ হত্যা করে, মানে তার ভাইদেরও কিন্তু সে পরশুরাম হত্যা করে। সে মাতৃ হত্যায় কিন্তু তার হাতে কুঠার লেগে থাকে, সেই কুঠার জন্য তিনি বিভিন্ন জায়গায় ঘুরে সে কুঠার না খুশে পড়াতে কিন্তু পরশুরাম তার পিতৃ আদেশে আবার সেই হিমালয় থেকে এই নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দের যে ব্রহ্মপুত্র নদ আছে সেই ব্রহ্মপুত্র নদে আসে, সে এখানে এসে তার হাতে থেকে কুঠা খসে পড়ে এবং সে এই ব্রহ্মপুত্রের পানিতে ডুব দেওয়ার পর কিন্তু তার পাপ মোচন হয়েছে বলে তিনি বুঝতে পেরেছেন এবং সেই থেকেই কিন্তু এই হিন্দু ধর্মাবলম্বীরা এখানে তারা পূর্ণ স্নান করেন এবং তারা বিশ্বাস করেন যে এখানে পাপ মোচন হয় এবং এই স্থানকে ঘিরে কিন্তু কয়েক লাখ দর্শনার্থীর কথা চিন্তা করে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং তারা কিন্তু এই পুরো লাঙ্গলবন্দ নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানিয়েছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিশ্বের কোথাও নেই, এরকমটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা ঘিরে কোনো অপরাধীরা যাতে কোনো অপরাধ না করতে পারে সেই বিষয় মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং গতকাল মানে শুক্রবার রাত 2:08 এই লগ্ন শুরু হয়, যেটি আজ রাত 12:51 শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। আজমির, আপনাকে ধন্যবাদ। দেশের বাইরের খবর।
আমদানি করা পণ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা শুরু হয়েছে। চীনের অতিরিক্ত শুল্ক আরোপের পরপরই মার্কিন পুঁজিবাজারে ব্যাপক ধস নেমেছে, যা করোনাকালের পর সবচেয়ে বড় বিপর্যয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে কানাডাও পাল্টা শুল্ক আরোপ করেছে। একই পথে হাঁটার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে বিশ্ব জুড়ে দেখা দেবে অর্থনৈতিক মন্দা। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে চীনা পণ্যে অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে মার্কিন পণ্যে আগের ১৫%-এর সঙ্গে আরও ৩৪% যোগ করে ৪৯% করেছে চীন। এছাড়াও ইউ সহ বিভিন্ন বন্ধু রাষ্ট্রের ওপরও বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে এসব দেশও বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে গোটা বিশ্বেই দেখা দিতে পারে অর্থনৈতিক মন্দা। এই ট্যারিফের ফলে বিশ্ব বাণিজ্য যুদ্ধ ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা আছে। ইউএস এর থেকে ইনফ্লুয়েন্সড হয়ে যদি ডেভেলপিং কান্ট্রির উপরে ট্যারিফ মেজার্স ইম্পোজ করে, যেখানে তাদের ট্রেড ডেফিসিট আছে, তাহলে এটা ট্রেড ওয়ারকে আরো ঘনীভূত করে। ট্রাম্পের এমন অনিয়ন্ত্রিত শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রেডিং সিস্টেমকে ভেঙে ফেলতে পারে। ইউএস এর ইকোনমিতে জব ক্রিয়েশন হবে, কিন্তু ইউএস এর কনজিউমাররা তারা অনেক বেশি প্রাইস ফেস করবে। যদি আপনি 37% বা 40% করে ট্যারিফ ইম্পোজ করেন, সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস 10 থেকে 20% বেড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে ডিমান্ডটা অনেক ফল করতে পারে। গ্লোবালি ইকোনমি, গ্লোবাল জিডিপি এবং গ্লোবাল ট্রেড যেটা আছে, এটা অনেক কমে যেতে পারে। 2010 সালের পর থেকে ওয়ার্ল্ড ট্রেড স্লোডাউন দেখা যায়, অর্থাৎ বিশ্ব বাণিজ্য গতি নিম্নমুখী হতে থাকে। ট্রাম্পের পাগলাটে আচরণের জবাবে অন্যান্য দেশ পাল্টা শুল্ক আরোপ করায় অবস্থা আরো বেগতিক হবে। ইউএস এর এই মেজার্সটার কারণে ওয়ার্ল্ড ট্রেড ডিক্লাইন করতে পারে এবং এই স্লোডাউনটা আরো প্রভাবিত হতে পারে। অন্য যে কোনো কান্ট্রির সাথে আপনি যতই নেগোসিয়েশন করে ট্রেড বাড়ান না কেন, ইউএসএ কে আপনি কোনোভাবেই এই লসটাকে ফুলফিল করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের ওপর চীনের বাড়তি শুল্ক আরোপের কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন শেয়ার বাজারে ব্যাপক ধস নামে, যা করোনা পরবর্তী সময়ের পর সবচেয়ে বড় বিপর্যয়। বিশেষজ্ঞরা বলছেন, পাল্টাপাল্টি শুল্ক আরোপের এ যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মোহনা সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরও থাকছে। রাঙামাটিতে ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের প্রধান উৎসব বৈশাখী শুরু। সম্প্রীতির বন্ধনে পাহাড়ি জনপদ, বর্ষবরণে ঐতিহ্যবাহী নানা আয়োজন। এবং রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে আল হিলালকে হারালো আল নাসর। একই ব্যবধানে অক্সবুর্গের বিপক্ষে বায়ার্ন মিউনিখের জয়। আরও একবার আমন্ত্রণ মোহনার সংবাদে, সঙ্গে আছি তাবশির আলিজা। রাঙামাটিতে শুরু হয়েছে ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী। বৈশুক, সাংগ্রাই, বিজু, বিহুকে ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। সব জায়গায় বইছে আনন্দের জোয়ার। সৃষ্টি হয়েছে পাহাড়ি বাঙালি সহ সব ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠীর সম্প্রীতির মিলন মেলা। মহুয়া জান্নাত মুনির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পার্বত্য অঞ্চলের 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই বৈশাখী উৎসবকে চাকমারা বিজু, ত্রিপুরা বৈশু ও মারমারা সংগ্রাই নামে উদযাপন করে। বিভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে এক বৈচিত্র্যময় রূপ ধারণ করে এই বৈশাখী উৎসব, যা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো পর্যটক। এ উপলক্ষে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে আয়োজন করা হয়েছে 7 দিনের মেলা। মেলা জুড়ে স্থান পেয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, ম্রো, বম, চাক, পাংখোয়া, লুসাই, খুমি ও খিয়াং নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি, পোশাক, খাবার সহ বিভিন্ন পণ্য সামগ্রী। পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায় মিলে আমরা যাতে এই ঐক্যবদ্ধভাবে উদযাপন করতে পারি। বিজু মেলা এসে আমার অনেক ভালো লাগতেছে।
প্রতি বছর এটা একবারই হয়। সবাইকে নতুন শুভেচ্ছা। মারমা সম্প্রদায়ের পানি খেলার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবের আনুষ্ঠানিকতা। এই উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকারভাবে আমরা এখানে সাজিয়েছি, যাতে করে সাংস্কৃতিক জনগোষ্ঠীর এই মেলাটা অত্যন্ত চমৎকারভাবে হবে। এই মেলা আয়োজনের মাধ্যমে এই দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিকাশমান আছে। বিজু অত্যন্ত সংগ্রাম এগুলো কিন্তু এই সংস্কৃতি বহন করে এই 13 জাতির। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয় বলে জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। আমরা প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে ভুল ত্রুটি আমরা করছি, এটা আমাদের মাফ করার জন্য এবং আমরা অঙ্গীকার করি। 7 দিনের এই মেলায় থাকছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাচ, গান, শিশু কিশোরদের চিত্রাঙ্কন, খেলাধুলা, পাচন রান্না সহ পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারার উপর নির্মিত আলোকচিত্র প্রদর্শনী। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলের প্রতিরক্ষা বিমান বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন 86 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও 287 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহত এবং আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 50,609 জন এবং 1,15,063 জনে। নিহত এবং আহতদের 56% নারী ও শিশু। ফুটবল। রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে 3-1 গোলে হারিয়েছে আল নাসর। রিয়াদের কিংডম অ্যারেনায় আক্রমণ পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। 45 মিনিটে মিডফিল্ডার আল হাসানের গোলে এগিয়ে যায় আল নাসর। এর 3 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 62 মিনিটে আল বুলাইহির গোলে ব্যবধান কমায় আল হিলাল। এরপর 88 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো। এদিকে জার্মান বুন্দেসলিগায় অক্সবুর্গের বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ক্রিকেট। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে 12 রানে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। শুক্রবার রাতে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টস জিতে লখনৌকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। নির্ধারিত ওভার শেষে মিশেল মার্শ এবং এইডেন মার্করামের জোড়া 50-তে ভর করে 203 রানের লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে 5 উইকেট হারিয়ে 191 রানে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস। এই ম্যাচে আইপিএলের 1.5 দশকের ইতিহাসে প্রথম কোনো বোলার 5 উইকেটের দেখা গেল হার্দিক পান্ডিয়া। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে জুনে। একই মাসে শেষ হবে আসন বিন্যাস ও চূড়ান্ত ভোটার তালিকা। দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফেরার তাড়া। বাস ট্রেনে কর্মজীবী মানুষের ভিড়, যাত্রাপথে ভোগান্তি না থাকায় স্বস্তি। রাজধানী বাজারে এখনো ঈদের আমেজ। সরবরাহ থাকলেও ক্রেতার অভাবে দোকানিরা, সংরক্ষণের অভাবে ক্ষতির মুখে আলু ব্যবসায়ীরা। এবং পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা, মার্কিন পুঁজি বাজারে ব্যাপক ধস, অর্থনৈতিক মন্দার আলামত দেখছেন বিশেষজ্ঞরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।